তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে নির্বাচনটা পিছিয়ে দেয়ার জন্য এই ডক্টর ইউনূসের চারপাশে যে মানুষগুলো রয়েছেন তাদের কারো একটা মানে প্রচেষ্টা দেখা যাচ্ছে। সেজন্য দেখা যাচ্ছে যে তারা এই রাখাইনে মানবিক করিডোরের কথা বলছে। আবার এট দ্যা সেইম টাইম দেখা যাচ্ছে যে তারা আওয়ামী লীগের প্রসঙ্গ বারেবার নিয়ে আসছে যে আওয়ামী লীগের বিচার করতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এদেশে কোন নির্বাচন হবে না। তো এখন আমার কাছে বিষয়টা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ নামক দলটি কিন্তু শেষ হয়ে গেছে ৫ই আগস্টেই। যে যখন একটা দলের নেত্রী জনগণের অভ্যুত্থানের মাঝে পালিয়ে চলে যায়, তখন কিন্তু সেই দলের বা সেই নেত্রীর আসলে আর নৈতিকভাবে কিন্তু কোন ভিত্তি থাকে না রাজনীতি কন্টিনিউ করার। আর জনগণের যে ক্ষোভ বা জনগণের যে একটা আক্রোশ সেটার যে বহিঃপ্রকাশ এই দলটি দেখেছে, তাতে অদূর ভবিষ্যতে এই দলের কিন্তু বাংলাদেশের রাজনীতি করার মতো আসলে কোন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো একদিক দিয়ে আওয়ামী লীগের চ্যাপ্টারটা কিন্তু ক্লোজ মানে শেষ হয়ে গেছে। একটা মৃত লাশ বলতে পারেন আপনি আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে। এখন এই মৃত লাশের উপর লাফিয়ে অনেকে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে বা এনসিপির মতো দল। তারা একটাই তাদের রাজনৈতিক পুঁজি সেটা হচ্ছে আওয়ামী লীগকে যত গালাগালি করা যায়, এই মৃত লাশ, আওয়ামী লীগ নামের মৃত লাশটার উপরে যত লাফালাফি করে পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা যায়। তো এখন আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আসলে এই আওয়ামী লীগ নামক যে দলটি, এদের কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে বলে আপনি মনে করেন? নাকি এদের ভবিষ্যৎটা আসলে বাঁচিয়ে রাখবে এনসিপির মতো এই দলগুলো? যারা কথায় আওয়ামী লীগের বিচার চাই বলে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তো আওয়ামী লীগ প্রসঙ্গে একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ নাজমুল সাকিব। অনেক জটিল প্রশ্ন এবং এই জটিল প্রশ্নের আমি আপনার প্রশ্ন খন্ড করে আমি বিশ্লেষণ করি। কারণ আপনার প্রশ্নটা অনেক লম্বা এবং খুবই সুন্দর করে করেছেন। ধরেন আপনি বলেছেন যে আওয়ামী লীগ একটি লাশে পরিণত হয়েছে। তাহলে আমি পাশাপাশি বলি এই লাশটি কবর দেয়া হয় নাই। তার মানে এই লাশটি যখন কবর দেয়া হয় নাই, তার মানে লাশটির যে পচা গন্ধ, সেই গন্ধটি কিন্তু পুরো পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, বিষাক্ত করে তুলছে। তার মানে লাশের কবর দেয়া হয় নাই নাম্বার 1। নাম্বার 2, আজকে এই দলটাকে জীবিত রাখার জন্য অপর কোন শক্তি পরিপূরক শক্তি হিসেবে কাজ করছে। ধরেন আমরা জানি যে হাতি যখন গর্তে পড়ে, ধরে নিলাম একটা হাতির মতন একটা রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং অনেক পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের রাষ্ট্রের সাথে সম্পর্ক, মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক, অনেক বড় ঘটনার সাথে বাংলাদেশ আওয়ামী লীগ জড়িত। এখন এই বাংলাদেশ আওয়ামী লীগকে জড়িত রেখে তাদেরকে কবর দেওয়ার জন্য একটি মাস্টার প্ল্যান দরকার। সেই মাস্টার প্ল্যানটা আমাদের যা হয়েছে তা হয়েছে একটা বিপ্লব, যা হয়েছে একটা বড় অভ্যুত্থান, যা হয়েছে একটা বড় সংগ্রাম। সেই সংগ্রাম, বিপ্লব, অভ্যুত্থান এবং তার পাশাপাশি সবাই ব্যস্ত রাষ্ট্র ক্ষমতা নিয়ে। ফলে এটাকে কবর দেওয়ার জন্য যে একটা কাঠামো তৈরি করা দরকার সে বিষয়ে কাজ করে নাই। তো এমনিতেই মনে রাখবেন যে যখন বড় হাতি যখন গর্তে পড়ে তার কিন্তু উঠার আর সম্ভাবনা থাকে না। যদি হাতির বাচ্চা হতো ছোট, তাহলে তাকে হয়তো টেনে উঠাতে পারতেন। আপনি এটাকে আর উঠাতে পারবেন না। এত বড় হাতি সে পড়ে গেছে গর্তে। এখন আপনাকে প্রথমেই ভাবতে হবে যে আওয়ামী লীগের শক্তি কি কি? আপনাকে আগে প্রথমে যদি আমরা বলি আওয়ামী লীগের শক্তি নাম্বার 1 ভারত। আওয়ামী লীগের শক্তি নাম্বার 2 প্রচুর অবৈধ টাকা। আওয়ামী লীগের শক্তি নাম্বার 3 এখনো চেতনা। আওয়ামী লীগের শক্তি নাম্বার 4 এখনো হচ্ছে দলকানা কিছু মানুষ। তার মানে আপনি বাংলাদেশে যত দলকানা মানুষগুলো দেখছেন আওয়ামী লীগ করে তারা ভাবে যে শেখ হাসিনা তাদের পীর পয়গম্বর বা নবী রাসূল। এই পর্যায়ে তারা এখনো ভাবে। এমন একটি ব্যক্তি আওয়ামী লীগ করা বা আওয়ামী লীগ দলকানা কোনো ব্যক্তি বলে নাই যে শেখ হাসিনা আমাদেরকে ছেড়ে পালিয়ে গেছে, শেখ হাসিনার বিচার আমরাও চাই। একটি ব্যক্তি বলে নাই এবং সেই ব্যক্তিটি বলে নাই কেন বলে নাই এ বিষয়ে আমাদের গবেষণা দরকার। ওই ব্যক্তির মধ্যে কি মানসিক অবস্থা পোষণ করছে এখনো এবং তার মানসিক অবস্থা পরিবর্তন যোগ্য নাকি সে মানসিক বিকৃত মানুষ। এই বিষয়গুলো কিন্তু আমাদের, কারণ সে তো আমারই ভাই, আমাদেরই পরিবারের কেউ না কেউ, আমাদের দেশের মানুষ। কারণ প্রত্যেকটি পরিবারে তো আওয়ামী লীগ রয়েছে। আমার পরিবারে আপনি দেখবেন কোনো না কোনো আমার জ্যাঠা বা জ্যাঠাতো ভাই সে এখনো তার আওয়ামী লীগের আবার ফিরে আসবে, আওয়ামী লীগ করবে সেই ভাবনাটা তার মধ্যে রয়েছে। আপনি তো তার ভাবনাটা দূর করার জন্য আপনাকে একটি এমন ভাবনা দিতে হবে যে ভাবনাটা তার ভাবনাকে কাটিয়ে উঠবে। কিন্তু সেই ভাবনাটা আমরা দিয়েছি কিনা সেটি হচ্ছে বড় বিষয়। তারপরে যে শক্তির কথা বলেছি যে ভারত তো তার এখনো বড় শক্তি। ভারত তো এখনো তাকে
সামগ্রিকভাবে সার্বিকভাবে একটি দলকে, বাংলাদেশ আওয়ামী লীগ একটি পরিবারকে, শেখ পরিবারকে তারা একদম নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমরা এখনো তাদের পরিবর্তন করানোর কোন প্রক্রিয়া এখনো আমরা করতে পারি নাই। তাদের অলিগরদের টাকা আপনি মনে করেন সেই টাকাগুলো সেই অলিগররা এখনো টিকে আছে কিনা? টিকে আছে। বসুন্ধরার শাহ আলম টিকে আছে। আমার গ্রামের মোস্তফা ফ্রেশের মোস্তফা মেঘনা গ্রুপ সেই টিকে আছে। হামিম গ্রুপ টিকে আছে। সব গ্রুপ যাদের নাম বলবো সব গ্রুপ টিকে আছে। তার মানে তাদের যে অলিগররা তারা টিকে আছে কিনা? তারা টিকে আছে। তারা এখন ছদ্মবেশে হোক, তারা পরবেশে হোক, পরগাছা হোক, কারো ভিতরে হোক ঢুকে গেছে, কিন্তু তারা তো তাদেরই লোক। এর বাইরে তো তারা চিন্তাই করে না, কখনো করবেও না। কিন্তু আমরা কি তাদের ভাবনাগুলো, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে স্তব্ধ করতে পেরেছি? আমরা কিভাবে তাদের করবেন? যেখানে রূপায়ণ গ্রুপের যে রূপায়ণ, লিয়াকত আলী খান মুকুল, সেই মুকুলের কাছ থেকে অফিস নিয়েছে এনসিপি হ্যাঁ, রূপায়ণ এরকম টাওয়ার। আপনি অনেক তালিকা রাইট এনসিপি দিয়েছে। তার মানে আমি তাদের যে শক্তির কথা বলেছি, ভারত শক্তির কথা বলেছি, চেতনা, টাকা, দলকানা, এই প্রতিটি শক্তি এখনো শক্তিশালী কিনা তাহলে আপনাকে প্রথমে অ্যানালাইসিস করতে হবে সেভাবে। প্রতিটি শক্তি যদি শক্তিশালী হয় তাহলে আপনি তার কবরটা দেওয়ার জন্য, কবরে জিয়ারত করার জন্য লোকগুলা কাদেরকে পাবেন। এরপরে আমরা আসি তাদের যে ঝটিকা মিছিলগুলো হয় কিংবা তাদের ব্যাপারে যে বয়ানগুলো হয়, ধরেন উপদেষ্টার সামনে ফারুকি, কি উপদেষ্টা যেন উনি, সাংস্কৃতিক উপদেষ্টা, এই জি। ফারুকির সামনে যখন এই সাংবাদিকটা তাকে প্রশ্ন করে কিভাবে আসলো, আপনি কিভাবে বললেন সে খুনি, যার বিচার না হয়, তারপরে কিভাবে বললেন 1400 মানুষ ছাত্র জনগণ খুন হয়েছে, এই যে এই ধরনের সাহস করে আসা যে লোকগুলা কথা বলে, এই দুঃসাহস, অপরাধীদের এত বড় দুঃসাহস যে এখনো টিকিয়ে থাকা, এবং এই টিকে থাকার নেপথ্যের কারণগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, যে নেপথ্যের কারণগুলো আমরা কোন কোন জায়গায় গিয়ে তাদেরকে ঠেকবো। কারণ তাদের ন্যারেটিভ গুলো তো আমরা শুনে আসছি। তাদের ন্যারেটিভ কি? তারা বলতে চাচ্ছে এই জুলাই অভ্যুত্থান এটি একটি সাজানো বড় ধরনের ঘটনা। জুলাই এই বিপ্লবে পুলিশ হত্যার ব্যাপারে তারা কথা বলে। তারা এখনো বলতে চায় যে ৩,৫০০ পুলিশ হত্যার সেটির বিচার করতে হবে। তাহলে যখন ৭১ সালের যুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে দালালি করেছিল, রাজাকার আল বদর, যাদেরকেও কিন্তু হত্যা করা হয়েছে, অনেককেই, অনেক রাজাকারদেরকে তো হত্যা করা হয়েছে, তাই না? আমাদের মুক্তিযুদ্ধে হত্যা করে। তাহলে সেই রাজাকাররা যদি বলে আমাদের রাজাকাররা যে হত্যা হয়েছে সেই বিচারটা করতে হবে, এমনটাই তো। কারণ এই পুলিশটা তো এই ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বন করেই তো তারা মাঠে ছিল। আপনি যখন যুদ্ধ হয়, দুটি দেশের মধ্যে যুদ্ধ হয়, তখন আপনি যখন দেখবেন, একটা সিনেমার কথাই বলি আমি, তাহলে আরো দর্শকরা বুঝতে পারবে। ধরেন একটা সিনেমার মধ্যে আমরা কি দেখি, নায়কের ভাই যখন মারা যায় তখন পুরো দর্শকরা কিন্তু কান্নাকাটি করে, বা নায়কের পরিবারের কেউ মারা গেলে, একজন মারা গেলে। আর নায়ক যখন অস্ত্র নিয়ে হাজার হাজার লোককে, সেই ভিলেনের হাজার হাজার লোককে মেরে ফেলে, তখন কেউ কাঁদে? তখন তো কেউ কাঁদে না। তখন তো ভাবে নায়ককে বাহাবাই দেয় যে না ঠিক আছে, নায়ক তো ঠিক কাজ করেছে, হাজার হাজার লোক মেরে ফেলতেছে, এটা নিয়ে নাই বিচার, নাই সালিশ, নাই কোর্ট কাচারি। কিন্তু আবার নায়কের তার ভাইয়ের কোর্ট কাচারি নিয়েই কিন্তু আমরা পুরো সিনেমাটাই দেখি। মানে এটা কেন? মানুষের মনস্তাত্ত্বিক বিষয়। আপনি এখন পুলিশের বিচার নিয়ে, পুলিশ তো সেখানে একটা ভিলেনের অংশের একটা পার্ট, যেখানে তো মানুষ অপেক্ষা করছে যে এই 1400 ইউএন এর জাতিসংঘের হিসাব অনুযায়ী এই হত্যার বিচার নিয়ে মানুষ অপেক্ষা করছে। এখন যারা সাহস করে, এই অপশক্তিগুলো সাহস করে পুলিশ হত্যার বিচারের কথা তুলে, তাদের অবস্থানটা কি? তারা কাদের শক্তি? এই যে 4টি শক্তির কথা বললাম, তাদেরই শক্তি তারা। অতএব এই শক্তিগুলোকে রোধ করার জন্য আমরা তাহলে কি করতে পারি? ধরেন আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি এই আলোচনাটি, কারণ এই আলোচনাটি অনেক সময় লাগবে। আপনি আওয়ামী লীগের পচা লাশকে কবর দিতে হবে আপনার কথা অনুযায়ী, এবং এই কবর দেওয়ার প্রক্রিয়াটা আমাদের তৈরি করতে হবে। কি প্রক্রিয়া? ধরে নেন আমরা যদি পুরো আওয়ামী লীগটাকে যদি আপনি প্রতিপক্ষ করেন দেশের, তাহলে কি হবে? প্রতিটা মানুষ আওয়ামী লীগের পক্ষ হয়ে আপনাকে ডিফেন্স করবে। তাহলে কি হবে? আপনি ব্যাপক সংখ্যক লোকের সাথে ফাইট দিতে হবে। আপনি প্রতিটা মানুষকে, আপনি শুধু অলিগারদেরকে ধরেন, আপনি শুধু ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পৃক্ত তাদের এই আমলা, তাদের পুলিশ, কিছু পুলিশ, তারপরে তাদের ধরেন বেনজির টাইপের কিছু লোক, শেখ হাসিনা সহ, ধরেন শ৫ লোকের তালিকা করেন। আমরা যেমন আগে তালিকা করেছি, যুদ্ধাপরাধীদের একটা তালিকা করেছি, আপনি 500 লোকের তালিকা করেন যে আমরা হ্যাঁ 500 কিংবা 1000 লোকের বিচার করব। তাহলে কি হবে? জিনিসটা আরো আপনি আপনি আরো সংক্ষিপ্ত করে নিয়ে আসলেন।
ফলে ব্যাপক মানুষকে আপনি প্রতিপক্ষ বানালেন না। আপনি যখন পুরো দেশটাকে প্রতিপক্ষ, কারণ তাদের তো ভাই এখনো আপনি 25% ভোটার তাদের এখনো আছে। আপনি আপনি যতই কবরের কথা বলেন, 25 ভাগ মানুষ যদি আপনি ভোট 25 ভাগ হয়তো তাহলে এই 25 ভাগের আপনি মোরালে আপনি আঘাত করতে পেরেছেন? পারেন নাই। এই 25 ভাগ মানুষকে আপনি 5 ভাগে নিয়ে আসতে পারবেন যদি আপনি 1000 লোকের অন্যায় অত্যাচার বলে যে 1000 লোকের বিচার হচ্ছে, এই 1000 লোক ফ্যাসিস্ট আর বাকি যারা রয়েছে তাদেরকে ক্ষমা করার সুযোগ করে দেওয়া হবে। আপনারা পরিবর্তন হয়ে আসেন। এমন একটি প্রক্রিয়া আমাদের আনতে হবে। তা আপনাদের পরিবর্তন করার সুযোগ দেওয়া হবে। যদি আপনি সুযোগই না দেন, আপনি স্পেসে না দেন, সে ভেবেই নিবে আমার যেহেতু আর আওয়ামী লীগ করা ছাড়া কোনো উপায় নাই, আমার যেহেতু আওয়ামী লীগকে সাপোর্ট করা ছাড়া আর কোনো পথ নাই, তাহলে আমার এটা করা যাবে না। এটা তার প্রথম ভাবনা। তার দ্বিতীয় ভাবনা থাকবে যে না, আওয়ামী লীগ কোনো অপরাধ করে নাই, শেখ হাসিনা জোর করে শেখ হাসিনাকে দেশ ছাড়া হয়েছে। এইগুলোর সংজ্ঞা যখন তারা তাদের মাথায় রাখবে, আপনি ভাঙতে পারবেন না, তখন সেই লোকগুলোকেও আপনি আনতে পারবেন না। এই লোকগুলোকে আমি আনার কথা বলছি না। এই লোকগুলোর এই মানসিকতা, যে বিকৃত মানসিকতাকে পরিবর্তন করার জন্য আমাদেরকে একটা দল মানুষকে কাজ করতে হবে। আমরা তো এখনো ব্যস্ত আছি, পুরো পুরো সামগ্রিক পরিস্থিতিটা ব্যস্ত আছে কি জানেন? আমরা সামগ্রিক পরিস্থিতি ব্যস্ত আছি রাজনীতি করতে চাই ক্ষমতায় যাওয়ার জন্য, শুধু একটা জায়গায়। ফলে আমরা আওয়ামী লীগের এত বড় ফ্যাসিস্টের জীবন ব্যবস্থাকে যে ধ্বংস করা উচিত দেশের স্বার্থে, সেটি নিয়ে আমরা কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করছি না। দীর্ঘমেয়াদী না করি, স্বল্প মেয়াদী একটি পরিকল্পনা করে আমাদের একটা প্ল্যান করা উচিত যে আওয়ামী লীগকে আসলে দ্রুত কবর দিতে হবে। তা নাহলে তার যে বিষ গন্ধ বের হবে, এই যে বিষক্রিয়া ছড়াবে, সেটি কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, সবাই যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, ভাই তাহলে বিরোধী রাজনীতি তো কেমন করে করতে হবে। বিরোধী রাজনীতির প্রক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করি না। কারণ আমরা বিরোধী রাজনীতি কিভাবে করব, বাংলাদেশে বিরোধী দল কিভাবে পরিচালিত হবে, বিরোধী দল থেকে কিভাবে রাষ্ট্রকে সহায়তা করা যাবে, সেবা দেওয়া যাবে, বিরোধী দল করলেই যে শুধু ভাঙচুর করতে হবে সেটি না, সেই প্রক্রিয়া ব্যাপারে কিন্তু আমরা কোনো আলোচনাই করছি না। সংস্কারের সবচেয়ে বড় প্রক্রিয়াই হওয়া দরকার ছিল রাষ্ট্র ক্ষমতায় না গিয়েও কিভাবে রাষ্ট্রের স্বার্থে কাজ করা যায়, তাহলে যে ব্যাপক সংখ্যক মানুষ বিরোধী দলে থাকার প্রক্রিয়া মাথায় নিত যে হ্যাঁ আমরা থাকবো। না, সবাইকে দেখেন আপনি, এনসিপি কেও বলেন, মাত্র তৈরি হওয়া একটি রাজনৈতিক দল যার কোনো নিবন্ধন নাই, সেও রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় এবং যেতে চায়। তার মানে কি, তার এই প্রক্রিয়াটা যে দৌড়টা, এই দৌড়ে আওয়ামী লীগ আর সুযোগ পেয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগকে আপনার কবর রচনা করতে হবে। আওয়ামী লীগটাকে সমাধি দিয়ে সেই সমাধির মধ্যে বড় নেম প্লেট লাগিয়ে দিতে হবে যে এটি আওয়ামী লীগের কবর। যতদিন পর্যন্ত এটি আওয়ামী লীগের কবর দেখিয়ে না দিতে পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু মানুষগুলো ওই লাশকেই তারা পূজা করতে থাকবে, করতেই থাকবে। এই লাশের পূজা আর শেষ হবে না। অর্থাৎ নাজমুল সাকিব, আপনি খুব ভালো কথা বলেছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ দুটি ভাবে ব্যাখ্যা করলাম। তাদের শক্তিগুলোর কবরস্থ হয়নি, তাদের শক্তিগুলো এখনো টিকে আছে। এই শক্তিগুলোকে পয়েন্টে পয়েন্টে ধরতে হবে এবং পাশাপাশি তাদের ভবিষ্যৎকে শেষ করতে হলে পুরো সামগ্রিক আওয়ামী লীগকে আপনি শেষ করতে চাইলে তাহলে বিলম্ব হবে এবং নাও হতে পারে। ফলে তারা আবার পুনর্জাগরিত হবে এবং পুনর্জাগরিত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? যারা আপনারা যারা কথা বলছি, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। লুটেরা ঠিকই লুট করে আবার চলে যাবে।